বাড়ি থেকে বেরিয়েছে প্রায় অনেকক্ষণ। গাড়িতে ড্রাইভ করতে করতে হঠাৎই বৃষ্টির আবির্ভাব। সকাল থেকেই একটু মেঘলা আকাশ ছিল। আজ দিনটা কেমন যেন আমার কাছে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, অন্যরকম। আমার কাছে আক্ষরিক অর্থে অন্যরকম। আজ 2রা জুলাই 2015। ফেসবুকটা লগ ইন করিনি। করলেই বুঝতে পারতাম কতগুলো নোটিফিকেশনে ভর্তি হলো আমার ইনবক্স। আসলে আমার এফবিটা মেলের সাথে কানেক্ট করা, তাই ইমেল নোটিফিকেশন একটা পাইও বটে। ভুবাই SMS করেছে, তার সাথে মলি মাসি আর প্রিয়ম আঙ্কেলরাও। হোয়াটসঅ্যাপটা ইদানিং আর চেক করা হয় না। জানি না সেখানকার স্টেটাস আপডেট কি। আজ সকালে ঘুম ভাঙল তিতাসের ফোনে। গতকাল রাতে একবার ফোন করেছিল, কিন্তু আজ সকাল হতে না হতেই আবার ফোন। ওকে কথা দিয়েছি আজকে লাঞ্চটা ওর সাথেই করব। তিতাস তিতাস আমার গার্লফ্রেন্ড ঠিক না, বলা যেতে পারে আমার উঠবি। এই নভেম্বরেই উই আর সাপোজ টু গেট ম্যারিড। তবে এত কিছুর মাঝে কেউ হয়তো জানে না আমার মনের মধ্যে বয়ে চলা এক বৈপরীত্যের ছোঁয়া। আমি সৌম্য চক্রবর্তী, প্রেস রিপোর্টার। আর আজ আমার জন্মদিন। আমি জীবনের যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না আমার সমবয়সী আর কতজন এই ফেজটা কাটিয়েছে আর কাটাতে পারবে। গাড়ির উইন্ডস্ক্রিনে ফোঁটা ফোঁটা বৃষ্টির জলে ঝাপসা হয়ে আসা সুদীর্ঘ পথ যেমন অশনির সংকেত দেয়, তেমনি অন করে দেওয়া ওয়াইপার যখন ফোঁটা ফোঁটা জলগুলো সরিয়ে দিয়ে ঝাপসা সুদীর্ঘ পথটা পরিষ্কার করে দিয়ে একটা ওয়ে আউট বের করে দেয়, আমিও হয়তো আমার ওয়ে আউটটা পেয়ে গেছি। হ্যাঁ, আজ আমি রিজাইন করছি। রেজিগনেশন নিয়ে যাচ্ছি বসকে দেওয়ার জন্য। আই জাস্ট কান্ট টেক ইট এনি মোর। সবকিছু ইজ নট টেকেন ফর গ্রান্টেড। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানি না এগুলো ঠিক কিনা, জানি না এর জবাব কোনোদিন পাবো কিনা, কেউ এর জবাব দিতে পারবে কিনা। অনুভব করেছিলেন তিনি যে সমাজ সংস্কার করতে চান, তিনি যে সহমরণ বন্ধ করতে চান, তিনি যে জনসাধারণের মধ্যে লেখাপড়ার অগ্রগতি চান, এসবগুলো মানুষকে বোঝাবার জন্য একটা হাতিয়ার দরকার। এই জন্যে রাজা রামমোহনকে বলা হয় বাংলার 19 শতকের অর্থাৎ নবজাগরণের যুগের সাংবাদিকতার জনক। হচ্ছে তখনকার দিনে সংবাদপত্র বা পত্রিকার একটা ভ্যালিডিটি ছিল যে তখন বোধহয় শিক্ষাটা এত প্রসারিত ছিল না, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান অনেক বাড়বাড়ন্ত হয়েছে, সুতরাং এই ধরনের জনসাধারণকে উদ্বুদ্ধ করার বা এই ধরনের কোনো তথ্য দিয়ে জনসাধারণের মনে এক ধরনের যাকে বলবো তথ্য ছড়িয়ে দেওয়া, সেই দায়টা বোধহয় কিছুটা কমেছে। তবে কমেছে বললেও খবর কাগজরা কিন্তু এখনও সেটা করে বেড়াচ্ছে। মানে খবর কাগজের সংখ্যাও বেড়ে গেছে, পত্রিকার সংখ্যাও বেড়ে গেছে, তাদের কিছু না কিছু নিয়ে একটা লেখালেখি করতেই হবে। এবং এই ধরনের বিষয়, এবং আমার মনে হয় না এখন এই ধরনের বিষয়গুলো অতটা আমাদের কাছে ভ্যালিড। আমাদের এখন অন্যান্য বিষয় এসে গেছে, সুতরাং সেই বিষয় নিয়ে নিশ্চয়ই জনসাধারণের কাছে আমার মনে হয় খবর কাগজ পৌঁছে দিতে পারছে এবং সেই তথ্য দিতে পারছে। এখনকার সাংবাদিকরা সেই দিনের মতো করে হয়তো চলছে না, কিন্তু এখনকার দিনের মতো করে চলছে। আর আমরা তো সময়ের সাথে সাথে এগিয়ে যাই, তাই আমরা যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলছি আর এইভাবেই চলতে চাই। না, সব কিছুরই একটা শুরু থাকে, তো শুরুর মধ্যে যে প্যাশনটা থাকে বা যে সবটা থাকে আর কি, যে একটা নতুনত্বটা থাকে, সেটা তো সাময়িকভাবে অলরেডি আমরা হারিয়ে ফেলেছি। এটা খুব স্বাভাবিক, সব কিছুতেই আমরা হারাই। সেই সময়টার যেরকম মেটেরিয়ালগুলো ছিল সংবাদপত্রের জন্য, সেই মেটেরিয়ালগুলো আমাদের কাছে এখন বদলে গেছে, যেহেতু আমরা এই মুহূর্তে 2015-তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে বলতে পারবো যে যেহেতু মেটেরিয়ালগুলো বদলে গেছে, যেহেতু আমাদের সংবাদের কারণগুলো বদলে গেছে, যে কি বিষয় নিয়ে আমরা সংবাদটা তুলে ধরবো, সেই জায়গা থেকে তো একটু পরিবর্তন হয়েছে। আসলে এটা সব যুগেই একই নিয়মে বোধহয় মানুষের মন কাজ করে। এমন নয় যে রাজা রামমোহন রায় বা বঙ্কিমচন্দ্রের যুগে প্রত্যেক মানুষই খুব সচেতন ছিল, এমন কখনোই নয়। ওখানেও যেমন হাতে গোনা কয়েকজনের নামই আমরা সবসময় বলতে পারি, ঠিক এখানেও তাই। এখানে কিছু
আলোকপ্রাপ্ত মানুষ, কিছু এগিয়ে যাওয়া মানুষ যারা কিনা সমাজের ব্যাপারে অনেক সচেতন এবং অনেক বেশি মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারেন, এবং তারা একই সঙ্গে কর্মবীর। এই ধরনের মানুষ যারা, তারা ডেফিনেটলি এখনও আজকের দিনে দাঁড়িয়ে সংবাদপত্র অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন। এবং মানুষের সচেতনতার প্রশ্নটা তো মানুষের শিক্ষার সঙ্গে জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষও ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়েও সংবাদপত্রের দ্বারা অনেক বেশি, যেমন অনেক কিছু খারাপ জিনিসও, মানে যেটাকে আমরা ইয়েলো জার্নালিজম বলি, প্রভাব ফেলছে। একই সঙ্গে কিন্তু সংবাদপত্র দ্বারা অনেক বেশি মানুষ অনেক ভালো জিনিস জানতে পারছে, ভালো জিনিসের চর্চা হচ্ছে, অনেক পজিটিভ ফোর্স কিন্তু তৈরি করছে। এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি আমরা আজকের সময়তে দাঁড়িয়ে। পটভূমিকা সম্পূর্ণ বদলে গেছে। রামমোহন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের সময়ে যে সমাজ সংস্কারকের ভূমিকা তারা নিয়েছিলেন, বিশেষ করে সংবাদপত্র পত্রিকাদির মাধ্যমে তারা সেটা করতে চেয়েছিলেন, এবং তাদের মূল লক্ষ্য ছিল সমাজ সমাজের পরিবর্তন সাধন, মানুষের মনে কুসংস্কারগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে উন্মূল হয়। আজকে আমার মনে হয় আজকের সাংবাদিকতা যেটা চলছে এখন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে চলছে, সেক্ষেত্রে আমরা দেখি সাংবাদিকতাটা সেটাই লক্ষ্য, এবং সাংবাদিকতার মাধ্যমে নিজেদের কিছু বাণিজ্যিক স্বার্থসিদ্ধি সেটাই লক্ষ্য, জীবিকার স্বার্থসিদ্ধি লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। সমাজ পরিবর্তন, সমাজ সংস্কার করা, মানুষের মনে যে সমস্ত অভিমতগুলো রয়েছে সমাজের জন্য ক্ষতিকর, সেগুলো দূর করা নয়। তফাৎটা এইখানেই। পার্থক্য এখানেই থাকে যে অনেক সময় নতুন কিছু মডার্নাইজেশন হয়, যেখানে নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় বা নতুন কিছু আসে, যার জন্য খবরের অনেকটা টালমাটাল হয় বা চেঞ্জ হয় অনেক কিছু ফরম্যাট। তো অনেক সময় যেটা বলা যায়, এখনকার যেমন আমরা দেখছি এখনকার যুগে ফেসবুক টুইটারে ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো মন্ত্রী, নেতা, সেলিব্রিটি যদি কোনো রকমের বক্তব্য রাখেন, তাদের বক্তব্য নেওয়া হচ্ছে, তাদের যেটা বলা যায় সেটা অনেকটা প্রযুক্তিকে আরও এগিয়ে তুলছে, তাদের ব্যাপারে আমরা জানতে পারছি। আবার এটা হতে পারে যে বায়াস নিউজের ব্যাপার যদি হতে পারে, অনেক সময় এরকম হয় যে নিউজ হয়তো প্রচারে আসার জন্য হয়তো অনেক সময় বেরিয়ে আসে, পরে ব্রেকিং দিল, প্রথমে ব্রেকিং দেওয়া হলো, পরে সেই নিউজটা সেইভাবে তুলে ধরা হলো না, কারণ সেই নিউজের মধ্যে প্রাসঙ্গিকতা বা সেইভাবে কোনো রকমের প্রুফ না থাকায় অনেক সময় নিউজগুলো চেপে যাওয়া হয়। তো সেই অনুযায়ী বলা যেতে পারে যে পার্থক্য কোনো রকমের জেনারেশনে আসে না। নিউজের যে ব্যাপারটা রয়েছে, নিউজ অনেকটাই মানুষের সমস্যাকে তুলে ধরা, মানুষের পাশে দাঁড়ানো, সমাজের ছবিকে তুলে ধরা, মানুষকে আরও সচেতন করা, শিক্ষিত করা, সেটাই সাংবাদিকতা। সবটা কিন্তু মানুষকে শিক্ষার জন্য হয় না, কিছুটা এন্টারটেন মানুষকে করা, মানুষ যেটা দেখতে ভালোবাসে, যেটা পড়তে ভালোবাসে, মানে এক কথায় খুবই পাতি কথায় পিএনপিসি করতে ভালোবাসে মানুষ, তো সেইগুলো ওই নোংরামোটা ম্যাক্সিমামটা থাকে। কারণ সকালবেলা খবরের কাগজ খুলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অমুক মারা গেছে, অমুকের বডি পড়ে আছে, কিংবা অনেকগুলো মানুষের দেহ পড়ে আছে সেসবের ছবি, কিংবা কে ধরা পড়লো, এবং সে ভুল না ঠিক সেটা তো আমাদের সংবাদপত্র যেটা বলে সেটা আমরা মেনে নিয়ে সেটাই চলি, কিন্তু ভেতরের খবর তো আমরা সবটা জানতে পারি না। আর এইগুলোতে কতটা মানুষ শিক্ষিত হচ্ছে আমি ঠিক বলতে পারবো না, হয়তো কিছুটা হয়, আগেকার মতো পুরোটা হয় না, পুরোটা মানুষকে শিক্ষিত করা যায় না, কারণ মানুষ নিজেরাই এত ব্যস্ত হয়ে পড়েছি আমরা যে খবরের কাগজ কী বলতে চাইছে এক্স্যাক্টলি সেটা জাস্ট একটা শ্যালো ম্যাটার থেকে আমরা জেনে নিই, পুরো ডিপে ঢুকতে পারি না আমরা, কারণ ডিপে ঢুকতে যাওয়ার মতো সময়টা নেই। সুতরাং কতটা যে শিক্ষিত হতে পারছি এগুলো পড়ে, সেটা একটু ডাউট আছে। এই প্রশ্নটা আমার একটু অদ্ভুত লাগছে, কারণ আমরা কি খবর কাগজে দেখতে পাই না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সাংবাদিকদের মৃত্যু ঘটেছে তারা সাংঘাতিকভাবে খবর সংগ্রহ করতে গিয়ে? তাহলে সেটা তো কোনো জাহির করার জায়গা থেকে না, মানে কারুর মৃত্যু হলে অবশ্যই খবর কাগজে তাদের নামটাম বেরোবে তাদের সামাজিক পরিচয় থেকে, কিন্তু তা বলে কোনো সাংবাদিক বোধহয় নিজেকে মেরে ফেলে নিজের নামটা রাখতে চাইবে না। সুতরাং তারা তো কাজটা করতে গিয়েই তো মারা গেছে। এই যে এত বিভিন্ন রকম টেররিস্ট অ্যাক্টিভিটি, তারপর যুদ্ধক্ষেত্র, এখন কাউকে ইন্টারভিউ করতে গিয়ে সাংবাদিক মারা গেছে এটা ধরা হবে না,
কিন্তু এইসব জায়গায় সাংঘাতিক ধরনের কাজ করতে গিয়ে তো সাংবাদিকদের মৃত্যু হয়েছে। প্রশ্নটা কি মূলত এই যে সাংবাদিকরা মরছে না কেন? একজন সাংবাদিক সামাজিকভাবে কতটা সচেতন, এরও না এক অর্থে কোনো উত্তর হয় না। কারণ আগেকার দিনেও যেমন কিছু মানুষ ছিলেন যারা 8-10 জনের মধ্যে আলাদা করে দাঁড়িয়ে কাজ করতেন, অন্যরকমভাবে তারা জীবনে এগিয়ে গেছেন, এবং সেটা কখনোই 10 জনের মধ্যে 10 জনই এগিয়ে গেছেন তা কিন্তু হয় না, হতে পারে না। আজকের দিনে যা দাঁড়িয়েও তাই, আজকের দিনে সমাজের সর্বস্তরে যেখানে কনজিউমারিজম এরকমভাবে থাবা গেড়েছে, আমাদের সমাজের চারপাশে যেখানে কিনা মানুষ তার ব্যক্তিগত বেঁচে থাকা, তার ব্যক্তিগত নিঃশ্বাস নেওয়াটাই ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, আজকের এই সময় দাঁড়িয়ে একটা মানুষ এখানেও একই রকমভাবে লড়াই করছে। সেটা সাংবাদিকদের ক্ষেত্রেও সত্যি। সেখানে কখনো কখনো যে সবসময় যে খুব সে অন্যরকমভাবে কাজ করতে পারছে তা নয়, তার ওপর বিভিন্ন রকম নির্দেশ থাকে, হয়তো তার কর্পোরেটের প্রভাব, যে অফিসে কাজ করে তার সেই অফিসের রং কোন দিকে রয়েছে তার প্রভাব, এগুলো তো তার জীবনের একটা অঙ্গ। কিন্তু তার মধ্যেও যারা কাজ করতে চান তারা বোধহয় সেভাবে ভালোভাবেই কাজ করতে পারেন, এবং এই বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে এটা একজন সাংবাদিকের বা একজন সাংস্কৃতিক কর্মীর, আমি এটা আরও বড় পার্সপেক্টিভে বলবো, এটা শুধু সাংবাদিক নয়, এটা একজন সাংস্কৃতিক কর্মী যারা কিনা নিজের জীবনটা এবং তার সঙ্গে সমাজের আরও 10 জনের জীবনকে প্রভাবিত করতে পারেন, যারা তাদের জীবনে একটা বড় কাজ, একটা বড় চ্যালেঞ্জ, যে বিভিন্ন রকম প্রভাব, বিভিন্ন রকম নেগেটিভ ফোর্সকে কাটিয়েও কিভাবে তারা ভালো কাজ করতে পারবে। ভালো কাজ মানে এমন একটা কাজ যা কিনা সমাজের আরও অনেক মানুষকে আলো দেখাবে, আরও অনেক মানুষকে সাহায্য করবে আর একটু ভালোভাবে বাঁচতে। তার কারণ হচ্ছে পরাধীন জাতির মনে যে কষ্টটা ছিল সেই কষ্ট এখন আর নেই। এখন স্বাধীন দেশের স্বাধীন সাংবাদিকরা স্বাধীনতাকে, নিজেদের স্বাধীনতাকে, ব্যক্তি স্বাধীনতাকে ব্যবহার করছে লক্ষ্য, বিশেষ করে লক্ষ্য যেটা আমাকে খুব পীড়িত করে সেটা হলো এখানে নিজস্ব স্বার্থ সিদ্ধি গোষ্ঠী, এবং সাংবাদিকতা করে, সাংবাদিকতার মাধ্যমে আমি দেশের উন্নতি চাইব, জাতির উন্নতি চাইব, স্বাধীন দেশ উন্নয়নশীল নয় উন্নত দেশে পরিণত হবে, এই লক্ষ্যটা বোধহয় আমরা ঠিক রাখতে পারছি। ভয় অথবা উৎকোচের প্রতীক্ষা না করে সেই সব সাংবাদিকরা দিন এবং রাতে সদা জাগ্রত থেকে দেশের মঙ্গলের কথা বিবেচনা করেছেন এবং সাংবাদিকতাকে একটা দেশ ও সেবার আত্মত্যাগের মাধ্যম হিসেবে তৈরি করেছেন। ওইভাবে তুলনা করা বোধহয় যাবে না। তখন স্বাধীনতার আগে সংবাদ মাধ্যমে যারা কাজ করতেন তাদের একটা কাজ ছিল দেশকে যাতে স্বাধীন করা যায়, সেটা একটা মূল জায়গা। এবার স্বাধীন হয়ে যাবার পর তো আরও নানা রকম কাজকর্ম পড়ে থাকে, সুতরাং সেই কাজকর্ম নিশ্চয়ই সাহায্য করছে আমাদের সংবাদপত্র। আমাদের দেশে যে এত বড় প্রযুক্তিগত উন্নতি হয়েছে, সামাজিক উন্নতি হয়েছে, আপনি হয়তো বলবেন না ওগুলো অবনতিও হয়েছে, আরে উন্নতি অবনতি দুটোই একসঙ্গে হবে, এবং যত বেশি অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত উন্নতি হবে তত বেশি মানবিক অবনতি ঘটবে, এবং এটা তো জানা কথা। কেন যে মুহূর্তে প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা মানে কি, 10 জনের মধ্যে একজনকে প্রথম হতে হবে, একজনকে দ্বিতীয় হতে হবে, একজনকে তৃতীয়, আর বাদ বাকি 7-8 জন, তোমরা তা তো হেরে গেল। তার মানে তো কিছু লোকের, তার মানে তো প্রতিযোগিতা মানেই তো কতিপয় লোকের উন্নতি, মেজরিটির অবনতি। কোনো 10 জনের রেসে তো 10 জন ফার্স্ট হয় না, তাহলে একজন যদি উন্নতি করে ফার্স্ট হয়, তার মানে বাদ বাকি 9 জন তো অবনতি হলো। চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারলো না। তাহলে উন্নতি মানে তার একটা অবনতি আছে অন্য জায়গাতে, সেটা আমাদের মেনে নিতে হবে। সেখানে সংবাদপত্রে আলাদা করে কিছু করার নেই। অবক্ষয় কথাটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে এখন, সব ক্ষেত্রে অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয় তো আমরা সবসময় উচ্চারণ করছি, কিন্তু আমি ঠিক এইভাবে কথাটা বলতে চাই না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সামগ্রিকভাবে যে অধঃপতনটা আমাদের ঘটেছে, স্বাধীনতা লাভের আগে এক ধরনের নিষ্ঠা ছিল। স্বাধীনতা যখন আমাদের হাতে ছিল না, তখন যে মানুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, পত্রপত্রিকার সাহায্য নিয়েছেন, তাদের ক্ষেত্রে মূল লক্ষ্যটা ছিল স্বাধীনতা লাভ করা, এবং সেটাতেই তারা সিদ্ধ হয়েছেন।
এবং সেটাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। আমি এক ধরনের কথাই কেবল বলবো, কারণ এখন দেখা যাচ্ছে স্বাধীনতা লাভ করার পরে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছে তারা স্বাধীনতার অর্থ বুঝতে পারছে না। তারা নানা ধরনের ব্যক্তিগত গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য কাজ করে বলে আমার মনে হয়। সাংবাদিকতাটা এক্ষেত্রে স্বাধীনতা লাভ করার পরে স্বাধীন দেশের মানুষজনদের জন্য যা প্রয়োজন সেই ধরনের সাংবাদিকতা লিপ্ত থাকা, এই লক্ষ্য থেকে আমরা এখন বিচ্যুত হতে দেখতে পাচ্ছি সংবাদপত্রের জগতের মানুষজনদের। এই বিচ্যুতি অবক্ষয় বলবো কিনা জানি না, অবক্ষয় বললে খুব গুরুগম্ভীর কথা বলা হয়, কিন্তু এক ধরনের বাণিজ্যায়নের ফল, বাণিজ্যায়ন আমাদের গ্রাস করছে তার ফল। আজকের কোনো পত্রিকা দেখে সেদিনের পত্রিকাগুলোর চেহারা কিন্তু আমরা অনুমান করতে পারবো না, কারণ সেদিনের পত্রিকাগুলো যেসব ব্যক্তিরা বার করতেন তারা গভীর আদর্শবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোন দূর যশোর জেলার একটা গ্রাম, সেই গ্রামের থেকে বেরোচ্ছে অমৃতবাজার পত্রিকা। প্রথম সেই গ্রামের নামই ছিল অমৃতবাজার। সেই অমৃতবাজার গ্রাম থেকে অমৃতবাজার পত্রিকা বাংলায় বেরুলো। বাংলায় অমৃতবাজার যখন পত্রিকা বেরুলো, কিছুদিনের মধ্যেই প্রেস ভার্নাকুলার অ্যাক্ট চালু করলেন বিদেশি সরকার। তো এটা তো বোধহয় জীবনের একটা অঙ্গ। কিছু জিনিস না চাইতেও হাইলাইটেড হয়, কিছু জিনিস অনেক চেষ্টা করেও হাইলাইটেড হয় না। তো এই বৈষম্যটা জীবনে, যেমন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকম বৈষম্য আছে, এই বৈষম্যটাও বোধহয় আছে। ধীরে ধীরে পত্রিকাগুলোকে কেন্দ্র করে বড় বড় কোম্পানি গড়ে উঠল। পত্রিকাগুলো যেমন বড় বড় কোম্পানির জুট মিল তৈরি করছে, মোটর কারখানা তৈরি করছে, বিদ্যুৎ কারখানা তৈরি করছে, বন্দর তৈরি করছে, তেমনি কাগজের মালিকানাও নিচ্ছে তারা তেমনি কাগজগুলোও বার করছে। যত পত্রিকা আছে ভারতবর্ষে এখন, সব পত্রিকার সঙ্গে, অধিকাংশ পত্রিকার সঙ্গে, সব আমি বলবো না, অধিকাংশ পত্রিকার সঙ্গে শিল্প বাণিজ্য মহল প্রত্যক্ষভাবে সরাসরি তাদের টাকা দিয়ে জড়িত আছে। তাহলে পুঁজিলগ্নির ব্যবস্থা, তারা প্রয়োজনে সরকারকে কতটুকু সমালোচনা করবে, কাকে কতটুকু সমালোচনা করবে, কাকে মাটিতে বসাবে, কাকে আকাশে তুলবে, সবটুকু নির্ভর করবে তাদের নিজস্ব ব্যবসা সক্রিয় প্রসারের কথা চিন্তা করে। মানে কর্পোরেট হাউস, মানে কর্পোরেশনস যে মুহূর্তে তৈরি হয় তখন তার কতগুলো প্রিন্সিপালস থাকে, সেখান থেকে গাইডেড হয় পুরো জিনিসটা। সুতরাং সেক্ষেত্রে সেখানকার সাংবাদিকদেরও নিশ্চয়ই বলা হয় যে এই ধরনের রিপোর্টিং করবে, এই ধরনের রিপোর্টিং করবে না। সাংবাদিকতাকে কর্পোরেট হাউস গ্রাস করলে যে ক্ষতি হয়, আজকে আমাদের দেশে বিপুলভাবে সেই ক্ষতি হচ্ছে। এই ক্ষতি স্বীকার করা উচিত, মানা উচিত, এর থেকে মুক্ত হওয়া খুবই দরকার সামগ্রিক স্বার্থে, দেশের সার্বিক কল্যাণের স্বার্থে, মানুষের স্বার্থে। এই ব্যবসায়ীদের জন্যই কিন্তু আজ পর্যন্ত চলছে, ব্যবসায়ীরা এইটাকে নিয়ে ব্যবসা করছে, সেই জায়গা থেকেই চলছে, তাদের বিজ্ঞাপনটা দেওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু মাথায় রাখতে হবে যে সংবাদপত্রটা কিন্তু সংবাদের জন্য শুরু হয়েছিল, সংবাদের জন্য শেষ হওয়াটা সংবাদের জন্যই উচিত। তখন হয়তো সেই হোক ম্রিয়মান হয়ে যেতে পারে, আবার আরো বেশি বজ্র কঠোর হতে পারে। আগুন কখনো স্তিমিত হয় না, যেটা হয় যে কোন সময় জ্বলে উঠতে হয় সেই অপেক্ষায় থাকে। আগুন সবসময়তেই থাকে, মানে আগুনের রসদগুলো বুকের মধ্যে থাকে, কিন্তু কখন দেশলাইটা জ্বালাতে হবে সেটা তো নিজস্ব ব্যাপার। এই যে ছাত্র আন্দোলনের কথা বলছেন, সেই ছাত্র আন্দোলন যে সারা বিশ্বে নাড়া দিয়েছিল কী কারণে? সংবাদ মাধ্যমের জন্যই। এবং সেটা বেসিক্যালি হয়েছিল ডিজিটাল সংবাদ মাধ্যম, অর্থাৎ নেট। কারণ কলকাতায় বসে কলকাতার যেসব সংবাদপত্রগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমি জেনিভায় পৌঁছতে পারবো না, বা আমি প্যারিসে পৌঁছতে পারবো না। আমাকে পৌঁছতে হবে এমন কোনো মাধ্যম দিয়ে যেটা দিয়ে সারা পৃথিবী সঙ্গে সঙ্গে দেখতে পায়, সেটা নেট। সুতরাং সেটা আরেকটা জায়গা, আরেক ধরনের বিস্তার ঘটিয়েছিল সেই সংবাদে। এবং তারা যে নাড়াটা দিয়েছিল, সেই নাড়াটা একটা কারণের জন্য দিয়েছিল। আমার মনে হয় সেরকম কোনো কারণ যদি হয়, তারা কিন্তু তখন আবার জেগে উঠবে।
কারণ যারা সেই সময় সাড়া দিয়েছিল ছাত্রদের ডাকে, তারা কিন্তু সবাই সাংবাদিক নয়, তারা সাধারণ মানুষ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বা তাদের সঙ্গে হয়তো সেই মানে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পর্কই নেই, তারা পুরো মানবিক কারণে তারা সাড়া দিয়েছিল। এবং কলকাতা থেকেও প্রচুর লোক সেটাতে যোগদান করেছিল, তার যাদের সঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানটা সরাসরি কোনো সম্পর্কই ছিল না। আজকে যেই আগুনটা নিয়ে আমি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম যে আমি হিরো হব, আই উইল বি আ বিগ স্টার, এখন যদি কেউ বলে যে সেই 16 বছরের পুরনো আগুনটা কি আমার মধ্যে আছে, হয়তো নেই। একটু তো আগুনের তেজটা কমেছে, কারণ যদি সেই জায়গাটা পেতে পারতাম, মানে আমার অনুযায়ী, মানে আমি যেটা ভেবে এসেছিলাম কিংবা আমার মতন যারা ভেবে আসে, যদি তারা সেটাকে অ্যাচিভ করে, তাহলে কিন্তু আগুনটা তাদেরকে আরও বড় জায়গায় নিয়ে যায়। এবার সেই জায়গাটা যদি সে অ্যাচিভ করতে না পারে, সে যে কোনো কারণেই হোক, সে নিজের গাফিলতি হোক কিংবা যে কোনো কারণেই হোক, সেই জায়গাটা যদি সে না পায়, সেই জায়গাটার কাছাকাছি অবধি পৌঁছতে না পারে, তার আগুনটা কিন্তু সে নিজেই সেই আগুনটাকে চেপে দেয়। ধূর হবে না, এইভাবে হয় না, করতে করতে সে নিজে চেপে। আগুনের একটা ধর্ম হচ্ছে সে সবসময় থাকে, সর্বযুগেই থাকে, হয়তো রূপ বদলে থাকে। আগে দেশলাইতে ছিল, তারও আগে পাথর ঘষে আগুনটা হতো, এখন লাইটারে রয়েছে, বা আরও ফর্মটা বদলে যাবে। বিপ্লব বা বিদ্রোহ বা প্রতিষ্ঠান বিরোধিতার যে ভাবনা বা প্রতিবাদের যে ভাষা, সেটা বিভিন্নভাবে কোনো না কোনোভাবে থাকবে। প্রতিবাদী মুখ চিরদিন তার মতো করে নতুন করে উঠে এসছে, তার মধ্যে দিয়ে কিছু পরিবর্তন হয়েছে, আবার সমাজ এগিয়ে গেছে, এটা তো চিরদিনের নিয়ম। সময়ের সঙ্গে সঙ্গে যুগের তো একটা পরিবর্তন হচ্ছে, আর আমাদের মানসিকতারও কিন্তু সেই পরিবর্তন থেকে সেটাকে আমরা সরিয়ে রাখতে পারছি না। ধরো একটা সময় তো আমরা মোবাইল ব্যবহার করতাম না, তখনও কি আমরা কাজ করিনি? কিন্তু আজকে কিন্তু মোবাইল, SMS, তারপরে হোয়াটসঅ্যাপ চলে এসছে, তো আমরা যত ফাস্ট ব্যাপারটার সঙ্গে এগিয়ে চলেছি, ঠিক সেই রকম মানুষের মনটাও আমার মনে হয় সেই রকমই। তখনকার ভাবনা চিন্তা, তখনকার সময়ের প্রেক্ষিতে সে যে কাজটা করছে, সেটা যে 10 বছর বাদে সেই আগুন জিয়ে রেখে সেই কাজটা করবে, বা তার প্রেক্ষিতে সেই কাজটাকে আগুন নিয়ে এগিয়ে যাবে, আমার মনে হয় না এটা সম্ভব। কারণ তখনকার পরিস্থিতিটা কী সেটা দেখতে হবে। মানুষ তো পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে, তো সেটা কখনোই, আজ যে ছেলেটা বা মেয়েটা একটা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, সে যখন পরবর্তীকালে সাংবাদিকতায় আসবে, সে তখন এই আন্দোলনের জেরে সেইটা মনে রাখবে বা সেই কাজই করে যাবে, এ কথা নয়, কিন্তু তার কিছুটা মনন বা কিছুটা সততা থাকবে। তরুণ শক্তি তা কতখানি কার্যকর হতে পারে দেশের উন্নতি সাধনে, সেটা আমি বিশ্বাস করি, সুদৃঢ়ভাবে গভীরভাবে বিশ্বাস করি। তরুণ বয়সীদের মধ্যে যে আগুন দেখা যায়, সেই আগুন দিয়ে দুরকম কাজ করা যায়, আলো জ্বালানো যায়, আবার জ্বালিয়ে দেওয়া যায়, অর্থাৎ নষ্ট করে দেওয়া যায়। তার জন্যে নেতৃত্বের প্রয়োজন থাকে, তাদের পথপ্রদর্শকের প্রয়োজন থাকে, সামনে সেই রকম মানুষদের প্রয়োজন থাকে যে মানুষরা কাজে ও কথায় মিল রেখে কাজ করতে পারে, নিজেদের আদর্শকে রূপায়িত করার মতো মেরুদণ্ড সম্পন্ন। সেই রকম মানুষ যদি এদের সামনে না থাকে, তাহলে এদের ভিতরে যে আগুন, সেই আগুন দিয়ে সাংবাদিকতার জগতেও শুধুমাত্র সেটাকে ওই প্রবৃত্তি বা স্বার্থটাও তো এক ধরনের প্রবৃত্তি, এই স্বার্থ প্রবৃত্তির লেলিহান আগুনে নিজেরা জ্বলে পুড়ে মরবে, তাতে কোনো কাজ হবে না, আলো জ্বলবে না। কিন্তু পথপ্রদর্শক যদি পায়, নেতৃত্ব সামনে থাকে, যেটাই দরকার আজকে নাগরিক সমাজ সেই ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। সাহিত্য সংস্কৃতি জগতের মানুষজন যারা সত্যি সত্যি লিডিং রোলে রয়েছেন, তারা সেই ভূমিকা পালন করতে পারেন। তা না হলে এই তরুণ শক্তির অপব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় সেটা তখনও তাদের মধ্যে জিয়ে থাকবে, তবুও সেটা মানুষ টু মানুষ ডিপেন্ড করে। কিন্তু আমি যা দেখেছি, সেখানে আমার মনে হয় তাদের কলমে সেই প্রতিবাদের ভাষা ধরা পড়বে। যাদের মধ্যে সত্যিকারের আগুনটা ছিল, যেই ছেলেমেয়েগুলোর মধ্যে ছিল, 10 বছর পরেও সেই আগুনটা কিন্তু থাকবে। কেউ তাদের নিজেদের জায়গাটা অ্যাচিভ করতে পারবে, সে তখন তার মধ্যে সেই ক্ষমতাটা থাকবে, কারো কথা না শুনে, কাউকে পাত্তা না দিয়ে সে সত্যিটা বলার চেষ্টা করবে, আবার অন্যায়ের প্রতিবাদটা করবে। যাদের মধ্যে এই আগুনটা নিভে যাবে, তারা
সমাজ তাকে যেরকমভাবে চাপিয়ে দিচ্ছে সেটা খেলে মেনে নেবে, এটা আমার মত। যে এখন অনেক কিছু প্রকাশে চলে আসে, কোনো কিছু বোধহয় ঢাকা থাকে না, এবং সেটা কিন্তু সাংবাদিকতা থেকেই। বারখাদাতের মতো একজন সাংবাদিকের কোনো কেলেঙ্কারি যদি আমরা জানতে পারি, তার মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে সাংবাদিকতার মধ্যে কিন্তু এক ধরনের প্রচ্ছন্নতা আছে, এক ধরনের ক্ল্যারিটি আছে। আমি কিন্তু এটাও কন্টেস্ট করতে পারি, আগেকার যে সাংবাদিকদের কথা আমরা তুলে ধরছি, তাদেরকে মাপকাঠি করে, তাদের অনেক কিছু জানি না কেন তখনকার দিনে হয়তো সাংবাদিকতা তো ক্লিয়ার ছিল না, আরও বেশি হয়তো চাপা হতো। এটাকে খারাপ ভালো সেভাবে তো আমরা সাদা কালো করতেই পারি, কিন্তু বোধহয় এটা জীবনের অঙ্গ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যেটা আমি শেয়ার করছি আমি, যে আসলে কোথাও একটা আমরা প্রতিদিন সকালবেলা চাটা খেতে খেতে একটা ফিল গুড ফ্যাক্টরকে আমরা খুব গুরুত্ব দিই। মানে আমরা সকালবেলা চা খেতে বসে একটা মুচমুচে একটা খবর দেখলুম, সেখানে ওটা দেখে আমরা কাজে বেরিয়ে গেলাম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওই জন্য একটা ফিল গুড ফ্যাক্টর, যেমন আমাদের সব ক্ষেত্রে এখন বিভিন্ন ছবি দেখা যাচ্ছে ভীষণ ফিল গুড ফ্যাক্টর নিয়ে ছবি হচ্ছে, ছবিটার হয়তো একটা প্লাস্টিক ছবিই হচ্ছে হয়তো, যার ফলে তার হয়তো জীবনের বিভিন্ন তার দুঃখ, তার যন্ত্রণা, তার ঘাম, তার রক্ত সেই ছবিতে নেই, কিন্তু একটা প্লাস্টিক ছবি, একটা ফিল গুড ফ্যাক্টর, প্লাস্টিকের ফুলের মতো, তার গন্ধ নেই, কিছুই নেই। যে সংবাদপত্র সেই রাস্তায় হয়তো হাঁটছে। না, আমি বিশ্বাস করি না সেটা। আমি বিশ্বাস করি যে সাংবাদিকদের কলমের জোরটা কলমের জোরই, মানে তারা যেটা লিখতে চান তারা সেটা লেখেনি। তবুও কিছু কিছু ক্ষেত্রে শাসক গোষ্ঠীর অনেক প্রভাব এসে পড়ে, সেই ক্ষেত্রে লেখাতে অনেক সময় বৈচিত্র্য দেখা যেতে পারে। হ্যাঁ, একেবারেই সংবাদকে বিক্রি করার, পণ্য করে তুলবার ব্যবস্থাপনা প্রস্তুত, এবং সেক্ষেত্রে তারা নিজেদের আর্থিক স্বাচ্ছন্দ্য, নিজেদের আর্থিক একটা সুদৃঢ় ভিত্তি, আর্থিক প্রতিষ্ঠার, সেটাকেই মূল লক্ষ্য করছে। একটি দুটি কাগজ নয়, বেশ কিছু লিডিং রোলে থাকা সংবাদপত্র, সংবাদ মাধ্যম এই ভূমিকা নিয়েছে। ব্যক্তিগতভাবে একটি কথা এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি, সেটি হলো যে আমি যখন এই সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমার বক্তব্য উপস্থাপন করতে চাই দেশবাসীর কাছে, তখন আমাকে পীড়িত করে আমার নৈতিক বোধ যে আমি এই মাধ্যমগুলোর সাহায্য নেব কিনা। বস্তুত আমি ত্যাগও করেছি কিছু কিছু মাধ্যম, যেখানে বললে হয়তো বহু মানুষের কাছে পৌঁছে যেত আমার কথা, কিন্তু সেই মাধ্যমগুলো নীতি আমার গ্রহণ করতে, উপায় হিসেবে, মাধ্যম হিসেবে গ্রহণ করতে আমার নৈতিক বোধ পীড়িত হয়, কারণ এই মাধ্যমগুলো মূলত বাণিজ্য করে। আমরা তো প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি, যেটা নিজের কাছে প্রচুর ব্যস্ত, এবং সেখানে আমাদের কাছে একটু আনন্দ পাওয়ার মতো জায়গাটা থাকে না, এতটাই কাজে ব্যস্ত, এতটাই, মানে আমি আমার শুটিংয়ের জায়গা থেকেই বলছি, সকাল 8টায় আসি, রাতে 11টা নাগাদ বাড়ি যাই, তো সেখানে কিছু এন্টারটেনিং খবর পেলে মানুষ সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অমুক আলু চাষের কারণে চাষের ফলন হয়নি বলে তার মৃত্যু হয়েছে, যতটা না মানুষ এটা নিয়ে ওয়ারিড হবে, তার থেকে যদি পেপারে দেখা যায় যে একজন সাইকো যদি তার বাবাকে মরতে দেখে কিছু করেনি, তার দিদির কঙ্কালকে রোজ দিন খেতে দেওয়া হয়, এবং তার কুকুরকে দুটো মারা গেছে এবং তাদেরকে খেতে হচ্ছে, এটা তো আম জীবনে হয় না। এটা ইন্টারেস্টিং আমাদের কাছে, এটাই পড়ে আমরা আনন্দ পাচ্ছি এবং আমরা সেটা নিয়ে চর্চা করছি, সেটা করে চর্চা করে কিন্তু কোনো ফল হচ্ছে না। এখন সাংবাদিকতা এমন জায়গায় পৌঁছেছে, সাংবাদিকরা বেতন পাওয়ার জন্য তাদের বেতন, প্রমোশন ইত্যাদিকেই কলমের আগায় ঢেলে দেন, তাদের আদর্শটাকে বুকের মধ্যে সঙ্গোপনে লুকিয়ে রাখেন। মানে কিছুই নয়, আজকে আমি যদি একজনের প্রাণহানি ঘটাই, আমি জেলেও যেতে পারি, নাও যেতে পারি। আপনি প্রশ্ন করতে পারেন কি জেলে যাব না কেন? হ্যাঁ, আমি যদি এমনি একটা লোককে হঠাৎ প্রচণ্ড মারলাম, মেরে টেরে সে মারা গেল, আমি জেলে যেতে পারি। কিন্তু আমি যদি একটা সো কল্ড শত্রুপক্ষের দেশের কোনো লোককে মারি, আমি জেলে নাও যেতে পারি। মানে সোলজাররা যেটা করছেন তার জন্য তারা জেলে যাচ্ছেন না, ওই একই কাজ আরেকজন লোক করলে জেলে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু সি what one is doing in what perspective. আজকে আপনি রাস্তায় ঘিরে ক্যামেরা নিয়ে ডকুমেন্টারি ছবি তুলছেন বলে প্রচুর লোকের ছবি তুললেন, আর আপনি আপনার জানলা দিয়ে, উল্টো দিকের বাড়ির জানলা দিয়ে কি হচ্ছে সেটা দেখলেন, তাহলে ওইটা ভয়েরিজম।
আর রাস্তায় গিয়ে ডকুমেন্টারি তোলাটা ভয়েরিজম নয়। একটা লোক খাচ্ছে চাকুম চাকুম করে একটা ছবি তুলছেন, সেটা ভয়েরিজম নয়। কেন? তার তো পারমিশনও নিচ্ছেন না। সো ইটস ম্যাটার অফ পার্সপেক্টিভ হোয়াট ইউ আর ট্রাইং টু ডু। না, ঘটনাটা নিশ্চয়ই আগে হচ্ছে। যতটা ঘটে ততটা রটে না। কোথাও যদি ধরো একটা ভূমিকম্পে যদি 10,000 মানুষ মারা গিয়ে থাকে, তাহলে ফার্স্ট বলা হয় যে 4,000 মানুষ মারা গেছে। তার মানে ঘটনাটা ঘটলো, ভূমিকম্পটা হলো, ঘটনাটা ঘটলো। যে চিত্রটা সত্যিকারের চিত্রটা তুলে ধরতে আস্তে আস্তে মানুষকে সইয়ে সইয়ে তুলে ধরা হলো, সেটা কিছুটা সমাজের জন্য, সেটা কিছুটা সাংবাদিকতার মানুষকে ফার্স্টেই একটা ভয়, একটা সেই পর্যায়ে মানুষ যাতে পৌঁছে না যায় সেটা। এটা সব কথা বলা যায় না বলে না, ঘটনাটা নিশ্চয়ই আগে হচ্ছে। যতটা ঘটে ততটা রটে না। কোথাও যদি ধরো একটা ভূমিকম্পে যদি 10,000 মানুষ মারা গিয়ে থাকে, তাহলে ফার্স্ট বলা হয় যে 4,000 মানুষ মারা গেছে। তার মানে ঘটনাটা ঘটলো, ভূমিকম্পটা হলো, ঘটনাটা ঘটলো। যে চিত্রটা সত্যিকারের চিত্রটা তুলে ধরতে আস্তে আস্তে মানুষকে সইয়ে সইয়ে তুলে ধরা হলো, সেটা কিছুটা সমাজের জন্য, সেটা কিছুটা সাংবাদিকতার মানুষকে ফার্স্টেই একটা ভয়, একটা সেই পর্যায়ে মানুষ যাতে পৌঁছে না যায় সেটা। এটা সব কথা বলা যায় না বলে মানে হাইলাইটেড বেশি কিছু হলে, মানে অনেক বড় কিছু একটা হলে সেটা আমাদের কাছে খবর আসে, কিন্তু অনেক ছোট ছোট জিনিস, অনেক বড় জিনিসও হয়তো অনেক সময় আমরা ওভারলুক করে যাই, আমরা নোটিস করি না সেটাকে, কারণ সংবাদপত্র আমাদের কাছে সেটা পৌঁছয় না, মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের সেটা আসে না আর কি। তাই জন্যে হয়তো কিছু খবর কিছু সময়ের জন্য লুপ্ত থাকে, কিন্তু সেই খবর কিন্তু খবর, তাকে বারবার তুলে আনা হয়। হয়তো কিছু সময়ের জন্য হয়তো অন্য খবরের দিকে চোখ রাখা হয়, কিন্তু পরে আমরা পেয়ে যাই সেই খবর বারবার উঠে আসে, কারণ খবর মানেই খবর। তাকে সেই খবরটা যদি মানুষকে দেওয়ার মতন হয়, নিশ্চয়ই সেটা পরিবেশিত করে। দেখো, সিস্টেম থেকে বেরিয়ে কেউ কোথাও বাঁচতে পারবে না। আমরা প্রত্যেকেই দিশেহারা। আজকের সমাজ ব্যবস্থায় যেটা আছে, তুমি যদি একা থাকতে চাও তাহলে কিন্তু তুমি কিছু করতে পারবে না। কেউই কিন্তু জানি না আমরা নিজেরা কি করছি, কি কত দূর এগোতে পারছি, কতটা মানে কনস্ট্রাকটিভ কি করছি, সেটা কিন্তু নিজেরা আমরা জানি না। আমি তোমাকে হয় এ পক্ষ নয় ও পক্ষ নিতেই হবে, আর তা নাহলে সময়ের অপেক্ষা করতে হবে। অন্যদেরকে দোষ দেওয়ার থেকে নিজেকে বলবো যা, তোমাকে একা অনেক বেশি শক্তিশালী হতে হবে। আমি নিজে কতটা ডেইলি লাইফে কনস্ট্রাকটিভ কাজ করছি, তোমাকে নিজেকে সেই জায়গাটা বলার জন্য, করার জন্য। তিতাসের সাথে আজ লাঞ্চটা বোধহয় আর করা হয়ে উঠবে না। ডিসিশনটা চেঞ্জ করলাম। ঝাপসা হয়ে যাওয়া যে পথটা গ্রিন সিগন্যাল আমাকে দিয়েছিল, সেখান থেকে আরও কিছুটা ইউ টার্ন নিলাম। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সিস্টেমের থেকে বেরিয়ে গেলে হবে না, সিস্টেমের মধ্যে থেকেই আমার লড়াইটা চালিয়ে যেতে হবে। যে আদর্শ নিয়ে আমি সাংবাদিকতা করছি, সে আদর্শ থেকে সরলে চলবে না। দ্য ফাইট কন্টিনিউস।